গল্পের যেমন সৌন্দর্য রয়েছে তেমনই রয়েছে বাস্তবতা, আর এই দুটি মিলেমিশেই তৈরি হয় কোটি কোটি মানুষের জীবনের গল্প। আজকে আমরা যে মানুষটার গল্প শুনবো তিনি গল্পেরই একজন মানুষ। কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আপনার দোয়ায়, সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো রয়েছি। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়াতে আজকে সাংস্কৃতিক একজন মানুষ নিয়ে আমরা কুষ্টিয়া শিল্পকলার প্রাঙ্গণে অভিনেতা রুমেল ইশতিয়াক, যার জীবনের গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কুষ্টিয়াতে তো বিভিন্ন বিখ্যাত জায়গা আছে যেখানে সকলে আসেন, আপনার পদচারণা কেন কুষ্টিয়া শিল্পকলাতে পড়লো আমাকে যদি একটু বলতেন। বিষয়টা হচ্ছে যে 2005 সালে আমরা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ প্রযোজনায় ও পরিবেশনায় একটি মঞ্চ নাটক এই শিল্পকলাতে করেছিলাম আজ থেকে 21 বছর আগে। 21 বছর কিন্তু আসলে একটা মানুষের জীবনে অনেকটা বছর। তো আমি 2005 সালে এখানে মঞ্চ নাটকে অভিনয় করে গিয়েছি। তারপরে 21 বছর পর আজকে যখন আমি কুষ্টিয়াতে শিল্পকলা একাডেমিতে পা দিলাম, আমার কি বলবো, এই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। ভীষণ ভালো লাগছে এবং মন চাইছে আবার সেই ছেলেবেলায় ফিরে যাই, আবার মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে ডায়লগ দিয়ে অভিনয় করি। ছেলেবেলাতে যখন অভিনয় প্রথম হাতে খড়ি, কোথা থেকে শুরু করেন? আমি আসলে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় বাজারপাড়াতে আমার বাড়ি। তো আমার নাট্যগুরু মিতুল সাইফ, নাট্যগুরু বললে ভুল হবে, আমার সাংস্কৃতিক জগতের যে অভিভাবক, যার কারণে আজকে আমি রুমেল ইশতিয়াক। এবং আরও একটা কথা দর্শকদেরকে না বললেই নয়, আমার এই রুমেল ইশতিয়াক নামটাও কিন্তু আমার উস্তাদের দেওয়া। আমার নাট্যগুরু, আমার সাংস্কৃতিক গুরু, তিনি এখনও বেঁচে আছেন এবং এখনও আমাদেরকে সেই আগের ছোটোবেলার মতো করে শাসন করেন, ভালোবাসেন, স্নেহ দেন। তো আমি ছোটোবেলাতে যখন প্রাইমারি স্কুলে ক্লাস 2তে পড়ি, তখন আমি স্কাউট করতাম। তো স্কাউট করার সময় আমার নাট্যগুরু আমাদের স্কুলের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমাকে দেখেছিলেন এবং আমার মেজো ভাইয়া, তিনি ছিলেন একজন সাংস্কৃতিক মনা ব্যক্তি, তিনিও তখন মঞ্চে নাটক করেন। তখন আমার নাট্যগুরু তাকে বলে এই ছেলেটাকে আমাদের দলে নিয়ে আসো। আচ্ছা। তো আমার ভাইয়ের মাধ্যমে আমি প্রথম মিতালি সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সেখানে উপস্থিত হই। তারপরে 1996 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত এই তো আছি। অভিনয় করতে হবে, অভিনয়ের সঙ্গে আসবেন, এটা কি আপনি নিজেও জানতেন নাকি আপনাকে দেখে কেউ পছন্দ করছে এর পরবর্তীতে আগ্রহ তৈরি হয়? আসলে ব্যাপারটা হয়েছে, আমার বাবা ছিলেন সাংস্কৃতিক মনা মানুষ, আমার মাও ছিলেন সাংস্কৃতিক মনা মানুষ। আমার বাবারা একসময় যাত্রাপালা করতেন এবং গান বাজনাগুলা করতেন। তো আমাদের বাড়িতে একসময় টিকিট কাউন্টার ছিল এবং আমার বাড়ির অপোজিটে হচ্ছে গার্লস হাই স্কুল। আচ্ছা। তো ওই স্কুলের মধ্যে তখন মঞ্চ নাটক হতো আর টিকিট বিক্রি হতো আমার বাড়ি থেকে। আচ্ছা। তো আমি কিন্তু ছোটবেলা থেকেই বেড়ে উঠেছি সাংস্কৃতিক পরিবেশে। তো বলা যায় আমার নাট্যগুরু মিতুল সাইফ যখন আমাকে প্রথম নিয়ে আসে, এরপর থেকে হাঁটি হাঁটি পাপা করে কেমন যেন আমি নেশাগ্রস্ত হয়ে গেলাম সাংস্কৃতিক জগতে। একাধারে কবিতা লেখা, গান করা, গান সুর করা, তারপরে মঞ্চে অভিনয় করা, মঞ্চ নাটক লেখা। আস্তে 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 কেমন যেন এটাই আমার পেশা হয়ে দাঁড়ালো। এখন বলা যায় আমি অভিনয় করেই চলি। আপনার সঙ্গে যখন আমি কথা বলছিলাম, আপনি একটা স্ক্রিপ্টের কয়েকটা লাইন আমাকে পড়ে শোনাচ্ছিলেন। এই যে যখন আপনি স্ক্রিপ্ট পড়ছিলেন তখন আপনার গায়ের লোম কাটা দিয়ে উঠলো। আমি আসলে জানতে চাই যে আপনি কি প্রতিটা মুহূর্তেই অভিনয়ের মধ্যেই থাকেন না? আমরা তো আসলে স্ক্রিপ্ট পড়ে অনেক সময় অভিনয় করি, তারপরে আমাদেরকে কিন্তু পরিচালকেরা গল্পটা প্রথমে বুঝিয়ে দেয়। তো আমি যখন কোনো গল্প পড়ি বা কোনো স্ক্রিপ্টের চরিত্র পাই, তখন হয় কি ওই ক্যারেক্টারে আমি ঢোকার চেষ্টা করি। আর যদি ওই ক্যারেক্টারটা আমার মনের মতো হয়ে যায়, যদিও আমি খুব সামাজিক গল্প অভিনয় করি, সমাজে পরিবর্তনশীল বা সমাজে একটা মেসেজ আছে, ভালো কিছু আছে, আমি সেসব গল্পে অভিনয় করি। তো এই গল্পটা যখন আমি আপনার সামনে উপস্থাপন করছিলাম, তখন কেন জানি মনে হলো এটা আমার খুব পরিচিত একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারে ঢুকতে যেয়ে আমার তখন এই অবস্থা হয়, তাছাড়া কিছুই না। সব মিলিয়ে কেমন লাগে অভিনয়? ভীষণ ভালো লাগে। সব থেকে বড় বিষয় হচ্ছে মাঝে মধ্যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি দেখা যায়, যে আমাদের তো এখন আর সেই বাজেটটা নেই, ভালো পরিবেশ নেই, ভালো কাজ হচ্ছে না, কাজের ভীষণ ক্রাইসিস, তার মধ্য দিয়েও আমরা টিকে আছি। এই তো কষ্ট দুঃখ করেই টিকে থাকা। আমরা জানি আপনি অভিনয়ের মানুষ, অভিনয়ের পাশাপাশি গানের সঙ্গেও যুক্ত রয়েছেন। আপনার গান সম্পর্কে আমাদেরকে যদি কিছু বলতেন। আমি অসংখ্য গান রচনা করেছি, লিখেছি, সুর করেছি। আমার 2003-4 সালের দিকে একটি গানের অ্যালবাম রিলিজ হয়েছিল, সূচনা ভুলে যেও না শিরোনামে। ওই গানটিতে আমার 11টি গান ছিল, আর আমার নাট্যগুরু, আমার সাংস্কৃতিক গুরু মিতুল সাইফের একটি গান, কথা ও সুরে আমি গেয়েছিলাম। সেই সময় তো আসলে অডিও ফিতার যুগ ছিল, এখন তো মানুষ
কম্পিউটার হয়েছে, মোবাইল, হাতে হাতে গান। হ্যাঁ, মেমোরি কার্ডে ছিল, তখন মেমোরি কার্ড না, তখন ছিল ফিতা। তো সেই আমলে আমার একটি গানের ক্যাসেট বের হওয়ার সৌভাগ্য হয়েছিল, যদিও সেটা ততটা মানে কি বলে ভাইরাল হয়নি। এখনকার ভাইরাল শব্দটা খুবই পরিচিত। আর বর্তমান সময়ে যদি গান সম্পর্কে বলতে যাই, তাহলে আমি কয়েকটা গান রেকর্ডিংয়ের পর্যায়ে আছি। আর দর্শকদের উদ্দেশ্যে যদি আমি বলি, তাহলে ৭১ প্রকাশকে এটাই বলতে পারি, খুব শীঘ্রই, মানে আগামী কুরবানি ঈদ আসার আগ মুহূর্তেই একটি গান বাজারে আসছে, যে গানটি হচ্ছে কণ্ঠ দিচ্ছে নোবেল ম্যান, আমাদের এপার বাংলা ওপার বাংলার সারেগামাপা থেকে বাংলাদেশকে যিনি রিপ্রেজেন্ট করেছেন, নোবেল ম্যান। নোবেল আমার একটি গান করছে আমার কথা ও সুরে, এবং গানটি আমার কেন জানি মনে হয় বাংলাদেশের মানুষের হৃদয়ে থেকে যাবে। এটার কারণ হচ্ছে গানের শিরোনামটা হচ্ছে জেলখানা, এবং এই গানটি কিন্তু আমি জেলখানার প্রেক্ষাপট নিয়েই লিখেছি এবং সুর করেছি, যেটা নোবেল ম্যান। খুব শীঘ্রই আপনারা এটি দেখতে পাবেন। যদি এই গানটা আমাদের 2 লাইন শোনাতেন। আচ্ছা। জেলখানাতে বন্দি আমি, কেমন আছো মা? কারাগারের বন্দি জীবন ভালো লাগে না, আমার জামিন হইল না, আমার জামিন দিল না, আমার জামিন হইল না, ও মা জামিন দিল না। কথা বলতে বলতে আমরা গল্পের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সঙ্গে কথা বলছিলেন অভিনেতা রুবেল ইশতিয়াক। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। দর্শকদের কাছে এটাই বলবো, আমাদের দেশের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য চলুন আমরা সাংস্কৃতিক অবক্ষয় দূর করি এবং বাংলা নাটকের সাথে থাকি, বাংলা সংস্কৃতির সাথে থাকি, বাংলাদেশকে বিশ্বের দরবারে সুন্দরভাবে উপস্থাপন করি। ৭১ প্রকাশকে জানাই আমি অভিনেতা এক বুক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। ৭১ প্রকাশের সকল দর্শককে জানাচ্ছি ৭১ প্রকাশের সাথে থাকার আহ্বান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।